20 পেরিয়ে 20-এ পদার্পণ করেছে আমাদের সবার ভালোবাসার চ্যানেল আরটিভি। সারাদিন ব্যাপী কিন্তু আয়োজন চলছে আরটিভির পর্দায়। শিল্পী, কলাকুশলী এবং দেশ বিদেশের লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদের ভালোবাসায় আমরা মুগ্ধ, আপ্লুত। আজকের এই আড্ডার একটি অংশ অল টাইম ব্রেড প্রেজেন্টস স্টারস অফ 20। মাহা রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে আমাদের সবার প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। হ্যালো, কি অবস্থা? এই তো ভালো, তোমার কেমন আছো? ভালো আছে। আজকে বিশেষ একটা দিন এবং বিশেষ দিনের বিশেষ গেস্ট তুমি, কি বলার আছে আরটিভিকে? খুব ভালো লাগছে আরটিভির বিশেষ দিনে আমি অতিথি হয়ে আসতে পেরেছি। আর আরটিভি আমার বরাবরের মতোই খুবই প্রিয় একটা চ্যানেল। আরটিভির সাথে আমার ভালো ভালো বেশ কয়েকটা কাজ আছে যেগুলো আমার খুব পছন্দ। আর হচ্ছে আরটিভির 20 বছরে পা দিয়েছে। আশা করি আরটিভি আরও অনেক অনেক বছর বেঁচে থাকুক, ভালো ভালো কাজ করুক আর ভালো সব কিছুর সাথে থাকুক আরটিভি। একদমই খুব ভালো বলেছো যে আমাদের সবার খুব প্রিয় একটা জায়গা আরটিভি। আর্টিস্টদের বিশেষ করে আমরা খুব একটা কোজি ফিল করি না, নিজেদের ঘর মনে হয়, নিজেদের ফ্যামিলি একটা পার্ট মনে হয়। তো অনেক কাজ করা হয়েছে আরটিভির সঙ্গে। কোনো স্পেশাল স্মৃতি বা স্পেশাল কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা যেটা আসলে খুব বেশি মেমোরেবল? হ্যাঁ, আরটিভির সাথে আমার একটা কাজ আছে যেটা হচ্ছে আরটিভির ওয়েব ফিল্ম স্বপ্নভুক। তো ওইটা হচ্ছে গত বছর এরকম রিলিজ পেয়েছে। তো কাজটা আমার খুব প্রিয়, কারণ হচ্ছে যখন মানে ওইটা ক্যারেক্টার যেটা, ওই ক্যারেক্টারটা তার আগে আমি ওই টাইপের ক্যারেক্টার করিনি, মানে ডিফারেন্ট। আর একটা গল্পটা খুবই সুন্দর একটা গল্প, মানে দেখলে যারা দেখেছে তারা এটা বলতে পারবে। কারণ ওইটা যখন রিলিজ হয়, ওটা রিলিজ হওয়ার পর থেকে আমার কাছে অনেক অনেক কমেন্টস আসছে। হ্যাঁ, আর ইভেন আমার ক্যারেক্টারের একটা ভালো একটা শেড আছে। ইভেন আমার কোয়ার্টিস্ট বা আমার একটা বোনের চরিত্র একজন ছিল, তো বেসিক্যালি ওর বোনের প্রতি খুবই কানেক্টেড ছিল যে বোনটা পাচার হয়ে যায়। তো এরকম আর কি একটা জার্নি। তো অনেকে বলেছে যে আপু আপনি এই ধরনের চরিত্র করবেন না, আমার খুব কষ্ট লাগে। আচ্ছা, আমি এরকম বেশি কমেন্টস পেয়েছি যে এরকম চরিত্র না করতে, এরা নাকি মানতেই পারছে না যে আমার সাথে এরকম ঘটেছে। সো আচ্ছা, কাজ নিয়ে কথা বলছিলাম, একটু কাজের খবর জানতে চাই যে এখন বর্তমানে কি কি ব্যস্ততা কাজ নিয়ে? সামনে যেহেতু ভালোবাসা দিবস, তো ভালোবাসা দিবস উপলক্ষে যে কাজগুলো হয়, তো বেশ কয়েকটা নাটক করেছি, নাটকের কাজ চলছে। আর একটা সামনে একটা সিনেমার মানে কাজ শুরু হবে। আচ্ছা, তো ওইটার প্রিপারেশন চলছে। আচ্ছা, বড় পর্দার জন্য নির্মাণ হচ্ছে সিনেমাটা, রাইট? হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে কি আমরা একটা প্রসঙ্গে আসতেই পারি যে অনেকে বলে বড় পর্দায় একবার চলে গেলে ছোট পর্দায় ব্যাক করা যায় না, কিংবা ওটিটি বা নাটকে কাজ করার স্কোপ কমে যায় বা নিজেরা করতেই চান না। সেক্ষেত্রে তোমার কি ওপিনিয়ন? আসলে অভিনয়টা কোন মাধ্যমে করছি সেটা আসলে আমার জন্য বেশি ইম্পর্টেন্ট না। আমি চাই সব মাধ্যমেই কাজ করতে, কিন্তু হ্যাঁ, দেখা গেল যে একটা ভালো ফিল্ম করার পর বা ভালো কোনো ওটিটিতে যদি ভালো রেসপন্স থাকে কাজের, সেক্ষেত্রে একটু নাটকটা তো রেগুলারলি আমাদের করা হয়, বাট নাটক রেগুলারলি করলেও যেন গল্পগুলো আসলে যেন ভালো হয়, যেন দর্শকরা যেহেতু আপনাকে সিনেমা হলে দেখতে যাবে, তো যেন একটু তাদের ভরসা থাকে যে না, উনি আসলে নাটকও বেছে বেছে কাজ করে বা ভালো গল্পে কাজ করে। সো সিনেমা হলে গিয়েও আমরা ভালো কোনো গল্প দেখতে পারবো বা ডিফারেন্ট কিছু দেখতে পারবো। সো এইটা আসলে ইম্পর্টেন্ট, কোন মাধ্যমটা ইম্পর্টেন্ট না। আর হ্যাঁ, সবসময় আসলে এই কাজের কনসিস্টেন্সিটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সোশ্যাল মিডিয়া যেহেতু এখন আমরা অনেক বেশি অ্যাক্টিভ, ইদানিং কিন্তু কাজ আসার আগে বা অকেশন আসার আগেই ভক্ত দর্শকদের মধ্যে একটা ব্যাপার কাজ করে যে সাদিয়া আয়মানের এবার ভ্যালেন্টাইনে কি আসছে, ঈদে কি আসছে। তো এবারে কোনো স্পেশাল কাজের প্ল্যান আছে কিনা? হ্যাঁ, স্পেশাল প্রত্যেকটা অকেশনে আমার স্পেশাল কাজ থাকে, মানে এটা হয়ে যায়, আসলে প্ল্যান করা হয় না, কিন্তু কিভাবে যেন হয়ে যায়। লাস্ট মোমেন্টে গিয়েও দেখা যায় যে কোনো একটা কাজ দেখা গেল ওইটা আমরা প্ল্যান করে করলাম না, যে এটা স্পেশাল এরকম করে করলাম না, কিন্তু হয়ে গেল। কিন্তু যখন রিলিজ হওয়ার পরে দর্শক আসলে এভাবে গ্রহণ করে, যেটা মনে হয় যে না, এটা একটা স্পেশাল কিছু এরকমের। বাট এবার হ্যাঁ, কয়েকটা কাজ করেছি, ভালো ভালো কয়েকটা কাজ। এখানে একটা দুইটা কাজ আমাকে একদমই ডিফারেন্টভাবে দেখা যাবে। আর একটা সিরিজ করেছি ওটিটির জন্য, ওইটাও ফেব্রুয়ারিতে রিলিজ হবে যতদূর জানি। হয়তো বা ভালোবাসা দিবসই না, বা আগে পরে হতে পারে, বাট ওই মাসটাতে। তো ওইটাতে খুব ডিফারেন্ট একটা ক্যারেক্টার করেছি, অ্যান্ড ওইটাও খুবই ভালো একজন ডিরেক্টরের। তো এই তো বেশ কয়েকটা ভালো ভালো কাজ আসছে নাটক অ্যান্ড ওটিটি মিলিয়ে। আচ্ছা, নিজের কাছে নিজের সবচেয়ে পছন্দের 3টা কাজ যদি বলতে বলা হয়, কোন 3টা কাজ?
যে সবচেয়ে পছন্দের? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। ৩টা কাজ আমি বলতে পারবো, বাট এরও বেশি আছে। কিন্তু আমার সবথেকে পছন্দের যেটা আমার একদম একটা কথা আমি জানি, আমার কোর যেটা ফুলের নামে নাম, সেকেন্ড হচ্ছে মায়া শালিক। রাইট, ওটা বোধহয় একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট হ্যাঁ, ছিল মানে ক্যারিয়ারে। আমি মায়া শালিকটা কেন সেকেন্ডে বলেছি, এটা একটা ধারাবাহিকের কারণে বলেছি। কারণ হচ্ছে ফুলের নামে নামটাই আমার ফার্স্ট, ওখান থেকে আসলে আমাকে মানে সাধারণ জনগণ বলেন বা ইন্ডাস্ট্রিতে আমাকে পরিচয় করানো ওই কাজটার মাধ্যমে। তারপর হচ্ছে মায়া শালিকটা হয় আমার জীবনে। সো মায়া শালিক আমি বলবো ফুলের নামে নাম না থাকলে মায়া শালিক কখনো ঘটতো না। তো এই জন্য আমি 2টা কাজ আগায় রাখলাম। আর রিসেন্ট একটা কাজ আমার খুব পছন্দ, তখন যখন দর্শকরা ওই কাজটা মানে এত ভালোভাবে মানে আমাকে এত ভালোভাবে গ্রহণ করেছে, যেটা আমার জন্য বলা যায় একটা থাকে না সেকেন্ড টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য। বিকজ একই সাথে আমি নিহা স্ক্রিন শেয়ার করার পরেও মানে আমার ক্যারেক্টারের হয়তো বা ডেপথ বলেন বা লাস্টে একটা এক মিনিটও বলা যায় না আসলে, 15 সেকেন্ডের একটা জাস্ট শর্ট, মানে একটা কোনো ডায়লগ নাই, কিছু নাই, জাস্ট এক্সপ্রেশন, কান্নার এক্সপ্রেশন। সো ওইটাই আসলে পুরো নাটকের হচ্ছে অ্যান্সারটা ওই কান্নাতে। এন্ড ওই কান্নার একটা স্টোরি আমি শেয়ার করতে চাই আজকে। ওই শুটিংটা হচ্ছে আমাদের ওই মানে ওই মোমেন্টের যে ওই শটটা, ওটা রাত 2টা 2:30টার দিকে। তো ততক্ষণ হচ্ছে ভাইয়া পুরো টিম প্যাক আপ করে দিয়েছে, জাস্ট আমার যেহেতু আমাকে একা লাগবে ওই শটে, সো আমি ছিলাম। অ্যান্ড তখন মেকআপ আর্টিস্ট সবাই চলে গেছে, কারণ আমার তো কান্নার সিন ছিল। আমি বললাম আমার তো গ্লিসারিন লাগবে, এখন আমি কিভাবে কাঁদবো, রাত তখন 2:30 বাজে, তখন গ্লিসারিন নাই, কিছু নাই, কি করব। পরে গাড়ির মধ্যে শট, ওখান থেকে ক্যামেরা সেট করলো, পাশে আরিয়ান ভাইয়া বসলো। আমি ভাইকে বললাম ভাই আমাকে জাস্ট 2টা মিনিট সময় দেন। তো 2টা মিনিট টাইম নিলাম, আমি কিছুক্ষণ একা, গাড়ি কিন্তু চলছে, আমি জাস্ট একা একা কিছুক্ষণ অনেক কিছু ভাবলাম, একটা বড় একটা নিঃশ্বাস ছেড়ে আমি বলছি ভাই আমি কোনো কথা বলবো না, আমি জাস্ট সাইন দিব যে আমি রেডি। আমি জাস্ট থামস আপ দিলাম রেডি, সাথে সাথে ক্যামেরা রোলিং করলো আর আমি এক্সপ্রেশন দিলাম, কিছুক্ষণ জাস্ট স্টে করলাম, চোখের পানি আসলো, তারপরে কান্না করলাম। আমি দেখলাম যখন এই নাটকটা রিলিজ হয় তখন সবাই কমেন্টে একটা কথাই বারবার বলছিল, লাস্টের কান্নাটা অকৃত্রিম ছিল। সো আমি জানি না এটা কিভাবে সবাই এটা মানে কানেক্ট করতে পেরেছে কিভাবে। আমি খুবই ইভেন রিলিজ হওয়ার পর আমি আরিয়ান ভাইকে বলি ভাইয়া এটা কিভাবে মানুষ এটা মানে অডিয়েন্স কিভাবে এটা বুঝতে পারলো যে এটা আসলেই অকৃত্রিম বা একদম সত্যি, এটা বোঝা যায় মনে। তখন থেকে আমি একটা নতুন রিয়েলাইজেশন যে আসলে এটা দর্শকরা বা স্ক্রিনে বোঝা যায় যে কোনটা রিয়েল এন্ড কোনটা, মানে ভেতর থেকে যেটা আসে সেটা একেবারে বোঝা যায় যে এটা ভেতর থেকে আসে। ইভেন তুমি যখন বলছিলে কথাগুলো চোখ তোমার চকচক করছে, মানে এখনই কান্না চলে আসবে, বিকজ ওইটা থাকে না একটা মেমোরিজ আমার ওইটা। তো ওই বিশেষ করে ওই পার্টটুকুর জন্য এই কাজটা আমার ফেভারিট। এখন কেমন ধরনের গল্পে কাজ করতে বেশি চাও বা ইচ্ছে করে? মানে কোনো আসলে স্পেসিফিক্যালি কোনো মানে বলবো না যে অমুক গল্পটাই চাই। আমার মনে হয় আমি এখনো আসলে ছোট। হ্যাঁ, যত দিন যাবে তত কাজ এক্সপ্লোর করব, তত বুঝতে পারবো যে আসলে কোন কাজটাতে আমি বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু এখন পর্যন্ত যতগুলো কাজ করছি মানে যাই করছি না কেন, আমি চেষ্টা করছি ওই ক্যারেক্টারটাকে আসলে ফুটিয়ে তোলার। সেটা মানে হয় রোম্যান্টিক বা হোক সেটা থ্রিলার। যদি থ্রিলার কাজ আমি এখন পর্যন্ত করিনি, একটা কাজ করেছি, কাজটা এখন রিলিজ হয়নি, সো সামনে হবে, ওইটা একটু ডিফারেন্ট ছিল আমার জন্য। তো চেষ্টা করছি ডিফারেন্ট টাইপের কাজ করার। সো সামনে এখনো সময় আছে, আস্তে আস্তে হয়তো বা নিজেকে এক্সপ্লোর করতে পারবো। আচ্ছা, অনেক সময় ঈদের কাজে দেখা যায় যে একটু কমেডি ডিমান্ড করে, একটু হাসির নাটক যেটা বলি আমরা, তো এই ধরনের কাজে তোমাকে খুব একটা দেখা যায় না, তুমি কমফোর্টেবল না এরকম কাজ করতে? না, আমি কমেডি কাজ আমি করেছি। আমার শুরুতেই আমি একটা সিরিজ করেছিলাম কাবাডি। সো যাই হোক ওইটা, তারপর আমি কমেডি এমন না যে ট্রাই করিনি, ট্রাই করেছি। আমার মনে হয় কমেডির মানে গল্পের স্ক্রিন প্লে গুলো আমাদের দেশে এখন পর্যন্ত মানে টিপিক্যাল কমেডি কাজগুলো আসলে করতে চায় না, কারণ টিপিক্যাল কমেডি গুলো মানে খুব ভালো আসলে স্ক্রিন প্লে গুলো হয় না বা স্ক্রিপ্ট গুলো খুব একটা ভালো হয় না। সো এটা যখন ভালো হবে তখন হয়তো আরো বেশি করব। এবার একটু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা কাজ নিয়ে কথা বলছিলাম, একটু কাজের ধরন নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশটা নতুন করে জন্ম নিয়েছে, বাংলাদেশ 2.0 আমরা বলছি। তোমার একটা অনেক বড় ভূমিকা আছে, আমরা সবাই দেখেছি। ছাত্র আন্দোলনে আমার গুজবাম্পস হচ্ছে এটা নিয়ে যখনই কথা বলি, মানে এখনো পর্যন্ত আমার ভয় কাজ করে নিজের মধ্যে, মানে কি যে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারি না। আমরা অনেকে আসলে বুঝতেই পারি না যে কি হয়ে গেছে, কিন্তু অনেক বড় কিছু ঘটেছে। শুরুতে অনেক শিল্পী তো দূরের কথা, সাধারণ মানুষ কেউই কথা বলতে চায়নি, তুমি শুরু থেকেই কথা বলেছো। এই সাহসটা আসলে কোথায় পেয়েছিলে?
আমি ছোটবেলা থেকেই না অনেক বেশি সাহসী বলবো নাকি আমি জানি না, স্পষ্ট মানে আমি যেটা মানে আমাকে কেউ কখনো বলেনি যে এটা করো বা ওটা করো, আমার যেটা মন থেকে ফিল হয়েছে যে এটা করা উচিত আমি সেটা করব। মানে সেখানে দেখা গেলো আমি অনেক সময় আম্মুকে জিজ্ঞেস করতাম বা কাউকে জিজ্ঞেস করি, এখনো কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা কি করব, কেউ আমাকে খুব বড় সাজেশন দিল, বাট আমার মনে হলো যে না, আমি যেটা ফিল করি সেটা আরো বেশি মানে আমাকে আরো সেটা বেশি সাপোর্ট দিচ্ছে বা আমি থাকে না মোর কনফিডেন্ট ফিল করি। সো আমার কাছে মনে হয় যে আমি যেটা মনে করি রাইট সেটাই আসলে মানে সবসময় আমি অলওয়েজ রাইট নাও হতে পারি, আমি রংও হতে পারি, বাট যখন এইসব ব্যাপারগুলো যে যখন দেখছি যে অন্যায় হচ্ছে বা মানে কোনো কিছু রং হচ্ছে, সো আমি এগুলো মানে কখনোই সাপোর্ট করতে পারতাম না ছোটবেলা থেকে, সেটা আমার ছোটবেলা থেকেই যাই হোক না কেন, আমি এগুলো আসলে খুব মানে এটা অনেক বড় একটা ইস্যু ছিল কিন্তু একটা দেশের জন্য। এরকমটা না ঘটলেও ঘটতে পারতো, মানে এরকমটা ধরো ঘটলো না, সরকার পতন হলো না, তখন তো অনেক খারাপ কিছু হতে পারতো তোমার সাথে। এটা কি কখনো চিন্তা করেছো বা মাথায় এসছে কিনা? টু বি অনেস্ট আমি এটা একদমই চিন্তা করি নাই, আসলে আমি চিন্তা করি নাই, এখন আমার আরো রিয়েলাইজেশন হচ্ছে আমি তখন আসলে ওই কনসিকুয়েন্সেসটা চিন্তাই করি না যে আসলে এরপরে কি হবে। বিকজ আমার মনে আছে আমি যেদিন থেকে ভয়েস রেজ করা শুরু করলাম সেটা হচ্ছে আবু সাইদ যেদিন মারা গেলেন 16 জুলাই, হ্যাঁ 16 জুলাই। তো ওনার হচ্ছে ওই ভিডিওটা যখন আমি দেখলাম, ওটা দেখার পরে আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। আমি তখন মানে বুঝতে পারলাম যে আসলে আমার বাসার বাইরে অনেক কিছু হচ্ছে। তো ওই দিন থেকে আসলে আমার বেসিক্যালি হচ্ছে আমার আসলে আমি তো আসলে আর মাঠে নেমে কিছু করতে পারিনি, সত্যি কথা বলতে আমি যতটুকু পেরেছি আমি সোশ্যাল মিডিয়াতে আসলে আমি যতটুকু লেখালেখি করতে পেরেছি, আমার মনে হচ্ছে যে দিস ইজ মাই কি বলে যে এটাই হচ্ছে আমার হাতিয়ার, দিস ইজ দ্য অনলি ওয়ে, মানে আমি সাপোর্ট করতে পারবো এরকমের। সো ওইটাই আমি চেষ্টা করেছি যে আমার দুইটা কথাও যেন মানুষের কাছে পৌঁছাক, বা আমার কথা বা আমার লেখা পড়ে যেন দুইটা স্টুডেন্ট যেন তারা শক্তি পায় বা সাহস পায়। ওইটা চিন্তা করিনি যে আসলে আমার ক্যারিয়ার কি হবে, মানে ওইটা আমি এটা মাথায় আসে নাই আসলে, আমার এখন আরো বেশি হচ্ছে। তো 17 তারিখ আর মানে থাকে না ফেসবুকে ঢুকলেই, আমি ফেসবুকে ঢুকতে ভয় লাগতো, ঢুকলেই দেখছি যে একজন মারা যাচ্ছে, বা আমি দোয়া করছিলাম, স্ক্রল করছি দোয়া করছি যেন আর কোনো মৃত্যুর নিউজ যেন না পাই, কোনো যেন আর মানে কোনো স্টুডেন্ট মারা গেছে বা অমুককে গুলি করে মারা হয়েছে এমন যেন আসলে না সামনে নিউজ আসে। যতবারই আসছিল ততবারই মনে হচ্ছে যে জেদ কাজ করছিল যে না এটা আসলে থামতে তো হবে, মানে এটা মনে হচ্ছিল এটা কি শুরু হয়েছে, মানে এটা কি, এটা থামবে কখন, এরকম মনে হচ্ছিল যে এটার শেষ কোথায়, এটা তো কোনো সলিউশন মানে মানুষ মারা তো কোনো সলিউশন হতে পারে না, এই আর কি। তো ওই জেদের জায়গা থেকে বা কষ্টের জায়গা থেকে আসলে আর আমার আরো বেশি খারাপ লাগছিল যে মানে একটা ছেলে মারা গেছে, তার খালা বেসিক্যালি ওর নাম হচ্ছে ফারহান, যে ছেলেটা মারা গেল ফারহান ফাইয়াজ, আচ্ছা, যে মারা গেল, ওর খালা যখন পোস্ট করেছে যে দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। তো তখন আমার খুব খারাপ লেগেছে, কারণ ও খুব ছোট একটা ছেলে, 9-এ পড়ে ক্লাস। তো আমার ছোট ভাই ও হচ্ছে এরকম দেশের মানে ঠিক তার 1 মাস আগে ও জুন মাসের 26 তারিখ ওর দেশের বাইরেও পড়তে চলে গিয়েছে। তো আমার কেন যেন আমার মনে হচ্ছিল যে আমার ছোট ভাই যদি দেশে থাকতো, আই এম প্রিটি শিওর যে ও এইখানে মানে এই ছাত্র আন্দোলনে ও আসলে জয়েন করতো। আমার কেন যেন বারবার মনে হচ্ছিল যে, কারণ ও তো একদমই ছোট, ও ইউনিভার্সিটি তো পড়ে না। সো আমি আমার ছোট ভাইকে খুব ভালোবাসি, তো আমরা ইমাজিন করছিলাম যে ওখানে আমি আমার ছোট ভাইকে দেখছি। তো ওই জায়গা থেকে আসলে আমার মানে খারাপ লাগাটা তৈরি হয়, অ্যান্ড দেন আই টকড, এটাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি, চিন্তা করি ওই টাইমটা আসলে খুব খারাপ ছিল সবার জন্য, এবং ওই সময় কি মানে পজিটিভ কি হতে পারে, নেগেটিভ কি হতে পারে, এত ভাবার চিন্তাই করে। আমার মনে হয় যে যারা কথা বলেছে তারা মানে আমরা তো তাও না হয় লিখেছি, যারা যেসব স্টুডেন্টরা রাস্তায় নেমে গেছে ওরা কি ভেবে নেমেছে, ওদের কি কোনো লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, নাকি ওরা এক একজন পলিটিশিয়ান হয়ে যাবে, এমন তো ওরা কোনো স্বার্থ ছাড়াই নেমে গেছে। সো আমি ওদেরকে স্যালুট জানাই, মানে আমি ওই হিসেবে আমি কিছুই করতে পারি নাই। আমার মনে হচ্ছে যে আমার যদি আরো একবার কখনো আল্লাহ না করুক, আমি চাই না, আমরা আসলে আর কেউ চাই না যে দেশের কখনো খারাপ এমন কিছু হোক, মানে যদি জীবন থাকে নেমে যাব ইনশাআল্লাহ, বিকজ এইবার মনে হচ্ছে যে আসলে মানে ওই সাহসটা হয়নি রাস্তা নামার। আচ্ছা, পরে আমরা আরো অনেক বিষয় জেনেছি, যেমন আলো আসবে নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, এখানে কিন্তু অনেকের নাম দেখা গেছে, তোমার নামটাও ছিল। এটা তো ছিল গোপনে,
এটা নিয়ে কথা বলেছে যে আচ্ছা ঠিক আছে পরে আমরা ব্যবস্থা নিব, কিন্তু সরাসরি থ্রেট আসা থেকে শুরু করে বা অন্যান্য সামাজিকভাবে কোনো চাপের মুখে পড়া এগুলো ফেস করেছো? সরাসরি থ্রেট ওরকম পাইনি সত্যি কথা বলতে। আর যেহেতু তুমি একজন শিল্পী, শিল্পীদের অনেকে চেনে, তোমার আমি জানি fan না আমার follower কাছে অনেক কেন বেশি। এরকম কলস আসেনি, ভালো হয়েছে আসেনি। আসলে আসলে আমি তো ছেড়ে কথা বলার মতো মানুষ না, ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে অনেক এরকম বুলিড হয়েছি, কারণ অনেকেই এখনো দেখা যায় অনেকেই বলে যে একটা কমেন্ট মাঝে মাঝে খুব পাই, আপু লাল স্বাধীনতা কেমন ভোগ করছে। এক্স্যাক্টলি। তো এটা খুবই মানে নোংরা লাগে যে মানে তারা কারা, এগুলো তো ফেক অ্যাকাউন্টস থেকে এরকম কমেন্টসগুলো আসে। এটা তো জাস্ট ছোট আমি একটা খুবই মানে ভালো একটা কিছু বললাম, কিন্তু এর থেকেও দেখা যায় যে খুব পচা পচা কমেন্টস আসে। বা এখন সেগুলো আগে আরও এরকম যে দেখে নিব তোমার ডকুমেন্টস রয়ে গেছে, বা তুই তুকারি করে কথা বলতো যে তোর ডকুমেন্টস রয়ে গেছে, এগুলো একদিন পাবি, এই সেই। এগুলো তো ভয় পাই না, এগুলো মানে এগুলো কেন ভয় পাবো, এগুলো আসলে ভয় পেলে তো আর এত কথা বলতাম না। তো তুমি কোনো কিছু আসলে বদর করো নাই যে মানে কি যেটা হবে আসলে না যেটা হবে? আসলে আমাদের দেশের জন্য ক্ষতিকর বা আমাদের জন্য যেটা ভালো না, সেটা আমরা কেন সাপোর্ট করব? অন্যায়কে তো সাপোর্ট করার প্রশ্নই আসে না। মানে বিশেষ করে মানে আমি নিজে একজন ল স্টুডেন্ট, আমি কেন আমি ল নিয়ে পড়াশোনা করে আমি কেন অন্যায়কে সাপোর্ট করবো, বা আমি কেন এগুলো দেখেও আমি চুপ থাকবো? এক তো এইটা, তার উপর হচ্ছে আমি কখনোই এটা পক্ষপাতিত্ব করি না, মানে অন্যায়কে সাপোর্ট করার। সো ইটস আ নো। আচ্ছা, এবারে আমার যে প্রশ্নটা সেটা আমি জানি না তুমি কি উত্তর দিবে। তুমি যেহেতু একজন সাহসী মানুষ এবং স্পষ্টবাদী, সুন্দর করে কথা বলো, খুব সুন্দর করে কাজ করো, নেতৃত্বে যদি আসতে বলা হয় কখনো বা তোমার নিজের মনে কোনো সুপ্ত ইচ্ছে আছে কিনা? না, নাই। আমি পলিটিক্স বুঝি না। হ্যাঁ, একটা মজার জিনিস হচ্ছে যে ওই সময়ে অনেক স্টাডি করেছি, মানে দেখা যাচ্ছে যাই ঘটছে না কেন আন্দোলনের সময় অনেক কিছু ঘাটাঘাটি করেছি, যা জানতাম না তা জেনেছি। ওই টাইমে না অলওয়েজ মানে একটা মানে নতুন কিছু দেখলেই হয়তো যেটা জানতাম না আমি অনেক সময় রিসার্চ করতাম, বা অনেক আগের বা কাউকে জিজ্ঞেস করতাম এটা ঘটনা কি। সো ওই টাইমে একটা এরকম জ্ঞান পিপাসু ছিলাম। আচ্ছা, আমি আসলে খুব একটা আসলে এই ব্যাপারে মানে আমি ছোটবেলা থেকেও যখন আমি যখন ল পড়েছি, আমার ক্রাইমের গল্পগুলো পড়তে বা ক্রাইমের বইগুলো পড়তে বা ক্রাইমের কেসগুলো স্টাডি করতে আমার খুব কষ্ট লাগতো। সো আমি পলিটিক্সের মধ্যে কখনোই ঢোকার ইচ্ছা নাই। আর এটার কারণটা কি? এটার বিশেষ কোনো কারণ আছে বিকজ কিনা? আমি অনেক নরম সরম একটা মানুষ। কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তুমি নরম সরম কিন্তু তুমি সাহসী, স্পষ্টবাদী। এটা তো ভালো, তাই না? আমি হচ্ছে ঠিক আছে, মানে আমার সবসময় এমন না যে যারা সাহসী বা যারা কথা বলবে, অন্যায় বিরুদ্ধে কথা বলবে, তারা অলওয়েজ ফ্রন্টে এসে কথা বলবে, এটা তো নট নেসেসারি। আচ্ছা ধরো আমরা যেটা দেখছি এই মুহূর্তে ছাত্রদের কিন্তু একটা নেতৃত্ব, অর্থাৎ বয়স কোনো এখানে ম্যাটার করছে না, শিক্ষা ম্যাটার করছে না, সে কিন্তু তাদের সাহস দিয়ে এবং যোগ্যতা দিয়ে ওখানে বসছে। কালকে সকালে ধরো একটা ফোন আসলো যে তোমাকে উপদেষ্টা বানাতে চায়, আমি চাই না। তুমি কি রিজেক্ট করবে? রিজেক্ট করবো না, মানে অবশ্যই আমার কাছে আমার অ্যান্সার অ্যান্ড আমার কাছে ভ্যালিড পয়েন্টস থাকবে। কারণ হচ্ছে আমি সবার তো আসলে থাকে না একটা আসন নেওয়া বা সবসময় একটা মানে পলিটিক্যাল একটা জায়গা ক্রিয়েট করতে হবে, এমন তো কোনো কথা নেই। তো আমিও চাই না, তাহলে তো আমি মন খুলে কিছু বলতে পারবো না। আমি নাগরিকের যেই কথাটা মানে নাগরিকত্বের যেই পয়েন্টসগুলো, মানে কোনো প্রবলেম হলে তো আমি কথা বলতে পারবো না। অনেক বড় একটা বিষয় বলেছো, আমরা সাধারণ নাগরিকের কাতারে যখন আছি আমরা চাইলে আমরা অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, বাট যখন তুমি কোনো পজিশনে থাকবে সেটাকে তুমি ঠিক করতে পারবে। বাট যখন তুমি সামাজিক মাধ্যমে, তখন তুমি অনেক কিছু বলতে পারবে না। চাইলেও তোমার মতটা আমি সামাজিক মাধ্যমে বলতে পারবো না, সেটা না আমরা কাজ করতে পারবো। মানে আমাদের হয় কি, এখন আমাদের তো এখন সবাই বাক স্বাধীনতা পেয়ে গেছে, সবাই কথা বলে, বা এটা তো আমরা কথা বলতে পারছি এখন মন খুলে, অনেক প্রবলেম বলতে পারছি নাগরিক হয়ে ওই অধিকারে। যখন আমি একটা পজিশনে থাকবো তখন আমি হয়তো বা কিছু বলতে পারবো না, বাট আমি এটা ফিল করবো, বুঝবো, দেন আই উইল ওয়ার্ক অন ইট। এইটা হয়। সো আমি না হয় কথা বলা মানুষই থাকে যে আমি কথা বলবো, আর এই জন্য অনেক বড় বড় অনেকে আছে যারা এই জিনিসগুলোকে সলভ করবে, সলিউশন করার। তোমার উত্তর না? আমার উত্তর আপাতত না। আপাতত না। ও মানে বড় হয়ে আগামীকালকে ফোন করলে যদি বলে, তা আমি আগামীকালকে মানে আমার তো এখনো আমার কম বয়স, আমি এখন এইগুলোর মধ্যে ঢুকতে যাচ্ছি না। ওকে, তো চলো এবার একটু আরটিভি নিয়ে আলাপ করা যাক, আমাদের সবার প্রিয় চ্যানেল। এবং আজকে জন্মদিনের আয়োজনে আসলে আড্ডা দিতে বসেছে, খুবই ভালো লাগছে, আড্ডাটা জমে উঠেছে। থাকে না একটা প্রতিষ্ঠান থেকে শিল্পীদের অনেক ধরনের এক্সপেকটেশন গ্রো করে যায়,
শিল্পীদের আতুরঘর হয়ে যায়, কখনো কখনো কোনো শিল্পীদের আসলে দৈনন্দিন আসা যাওয়ার একটা জায়গা, সুন্দর সুন্দর কাজের একটা জায়গা। তোমার কাছে আরটিভি একটা প্রতিষ্ঠান হিসেবে বা তোমার শিল্পী হিসেবে 20 বছরে পা রাখলো আজকে, এত পুরনো একটা চ্যানেল, কি প্রত্যাশা আসলে? আমি বলবো আরটিভি যেন সবসময় ভালো ভালো কাজ করে, ভালো ভালো কাজ উপহার দেয়। সেটা তারা যে কোনো মাধ্যমেই এখন নাটক করছে, তারপরে ওয়েব ফিল্মের কাজ করছে। আরটিভি মুভিজও, আমি যদি ভুল না করে থাকি, আরটিভি মুভিজ নামেও একটা চ্যানেল আছে। সো ভালো ভালো কন্টেন্ট উপহার দেখ, এটা চাই। আর ভালো ভালো কাজের সাথে থাকুক সবসময়, ভালো নিউজ করুক সবসময়, সত্যি নিউজ করুক, এটাই চাই। আর কখনো যেন মিথ্যাকে সাপোর্ট না করে। তো যেখানে ভুল, সেটা যেন আসলে ভুল বলতে ভয় না পায়, এটাই চাই। খুব সুন্দর বলেছো। এবং আরটিভির নিয়মিত অনুষ্ঠানগুলো কি তোমার দেখা হয় কোনো কারণে? সব সময় মানে বলবো না যে সব সময় দেখা হয়, সব তা না। অনেক সময় ফেসবুকে আসে দেখি, বা টিভিতে অনেক সময়। টিভিতে যেমন কয়েকটা, যখন আমি টিভি দেখতে বসি, মানে বিশেষ করে ঈদের সময়টাতে কিন্তু টিভি দেখা হয় বেশি, কারণ ফ্যামিলির সাথে তখন বেশি টাইম স্পেন্ড করা হয়। তখন হাতে গোনা কয়েকটা চ্যানেল আমি একটু ফলো আপ করি যে আচ্ছা কি কি আছে দেখি। সেটা হোক দেখা গেল যে রিয়েলিটি শো হোক, বা মানে ঈদের কাজ বা রান্না বান্নার অনুষ্ঠান, যাই হোক না কেন, তখন একটু ফলো আপ করা হয়। সো আরটিভি ইজ ওয়ান অফ দেম যাদেরকে আমি ফলো করি বা দেখা হয় আর কি। অনুষ্ঠানের ক্ষেত্রে যখন আমরা কথা বলছি, আজকেও একটা অনুষ্ঠানে আসলে আমরা বসে আছি, তো তোমার আসলে থাকে না যে আমাদের ছোটবেলার অনেকেরই অনেক প্রিয় অনুষ্ঠানগুলো ছিল, টেলিভিশনে আমরা দেখতাম রেগুলার, যখন আমরা টিভি দেখতে অভ্যস্ত ছিলাম। এখন এসে তোমার কোন ধরনের অনুষ্ঠান দেখতে ইচ্ছে করে বা তুমি পছন্দ করবে? এখন হচ্ছে আমাদের সবসময় কিছু শো হয়, মাঝে মাঝে ফেসবুকে আসে, দেখি যে উপস্থাপিকা বা যিনি উপস্থাপনায় থাকেন তিনি সবসময় গেস্টদের জিজ্ঞেস করে আপনার ড্রেসটার দাম কত, আপনার জুতাটার দাম কত, হ্যাঁ আপনার ব্যাগটার দাম কত, বা মাসে কত টাকা ইনকাম করেন। সো এগুলো না, মানে এগুলোকে আসলেই যায়, মানে কোনো সেটা যে কোনো চ্যানেলই হোক, হয় টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল, কোনো চ্যানেলের মানে ইন্টারভিউ, মানে কোনো একজন আর্টিস্টকে বা কোনো একজন গেস্টকে ডেকে তার পার্সোনাল জিনিসপত্রের দাম জিজ্ঞেস করা, বা পার্সোনাল প্রশ্ন যেমন ইনকাম কত, এগুলো কেন, এগুলো আসলে বন্ধ করা উচিত। আমি কেমন চাই সেটা পরের কথা, বাট এগুলো যে হচ্ছে, এগুলো একটু আমার মনে হয় যে কম, মানে কমিয়ে আনা উচিত, কম করা উচিত। বিকজ এটা সুন্দর একটা প্রসঙ্গ নিয়ে আসলে কথা বলেছেন, থ্যাঙ্কস টু ইউ, যে এরকম দারুণ একটা বিষয় নিয়ে আসলে তুমি কথা বলো। শিল্পী হিসেবে তোমার বিষয়টা ভালো লাগে না, এবং ডেফিনেটলি এটা আসলে ভালো লাগার মতো কোনো বিষয় না। প্রমিনেন্ট টিভি চ্যানেলগুলো আমার মনে হয় না এগুলোকে সাপোর্ট করে, যারা আর্টিস্টদেরকে সম্মান করে এবং সম্মান দিয়ে গেস্ট করে ডেকে নিয়ে সে বসছে, তিনি আমার অতিথি। ডেফিনেটলি আমরা ওই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলাকে সাপোর্ট করতে পারি না। ওই জিনিসগুলো আমার ভালো লাগে না এখন দেখতে। দেখা যায় ঢুকলে, মানে ফেসবুক ঢুকলে এখন সত্যি কথা মানসম্মত অনুষ্ঠান দেখতে চাও, ফেসবুকে ঢুকলে এগুলো পাওয়া যায়, ভালো লাগে না। একটু মানসম্মত, যেখানে আসলে মানে যেই থাকে না একটা গেস্টের কথা বা একজন উপস্থাপনা যিনি করবেন তাদের কনভারসেশন শুনে জন্য আচ্ছা দেখি কি বলে পরে, মানে এমন কিছু হয়তো বা সেটা মানে ইনফরমেটিভ হতে পারে, বা এমন কোনো ইনফরমেশন থাকলো যেখানে মনে হবে যেটা আচ্ছা মানে কাউকে আসলে ইন্সপায়ার করে। একজন গেস্ট আসলো যার কথা শুনে আরো 10 জন ইন্সপায়ার হবে, এটা ইন্সপিরেশনাল শো আসলে আমার মনে হয় দরকার, টু এডুকেশনাল শো যেখানে মানে মানুষ কিছু শিখতে পারবে। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং আরটিভি কিন্তু নতুনদেরকে অনেক বেশি সুযোগ দেয়, অভিনেতা বলো, শিল্পীদের কথা বলো, আরটিভি নিয়মিত কিন্তু সুযোগ দেয়। এই জিনিসটা আসলে তোমার কাছে কেমন লাগে? এটা খুবই ভালো। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা চ্যানেল হোক, ডিরেক্টর, প্রোডিউসার, সবারই একটা এরকম উদ্যোগ নেওয়া উচিত যে নতুন নতুন মুখ আমাদের সাথে পরিচয় করানো। তারপর কে কতটা সাস্টেইন করবে তাদের কাজের মাধ্যমে, কে কতটা কাজ করে এগিয়ে যাবে, সেটা আসলে তাদের মানে কাজ বা দক্ষতা গুণের মাধ্যমেই একটা মানুষ, একটা আর্টিস্ট টিকে থাকে। তো কিন্তু আসলে লাগে না লঞ্চ করা, বা লঞ্চও বলবো না, যে কাজের সুযোগ দেওয়াটা, এরকম অনেকেই আছে যে সেটা শুধুমাত্র আর্টিস্ট না, যেমন আমি বলবো যে যারা উপস্থাপনা করে, কত মানুষ আছে যারা উপস্থাপনা করতে চায় বা যারা খবর পড়তে চায় বা কাজ করতে চায়, সেটা এমন না যে শুধুমাত্র বিহাইন্ড দ্য ক্যামেরাও হতে পারে। সো এরকম সুযোগ দেওয়াটা আসলে সবারকে, মানে আমি বলবো যে এটা খুবই ভালো। এবং মজার ব্যাপার হচ্ছে আরটিভি কিন্তু অনেক এগিয়ে আছে এদিক থেকে, কারণ ক্যামেরার পেছনে যারা কাজ করে তাদেরকে নিয়ে শুরু করা থেকে উপস্থাপনা কিংবা শিল্পী কিংবা প্রযোজনা,
এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক রিয়েলিটি শো আর টিভি সারা বছর লঞ্চ করতে থাকে। সো ডেফিনেটলি আমরা আসলে খুব প্রাউড ফিল করি আরটিভি কে নিয়ে। আসলে বলা যায় যে মানে আরটিভি কিন্তু সত্যি কথা বলতে ভালো চ্যানেলের নাম আসলে কিন্তু আরটিভির নামটা চলে আসে সবার। কয়েকটা চ্যানেলের মধ্যে কিন্তু আরটিভি থাকে না, মানে টপ 5 এর মধ্যে থাকবে, বিকজ কোয়ালিটিটা মানে আজকে ধরেন আমিও বা কেন এখানে আসবো, বা আরো যারা ভালো ভালো গেস্ট যাদেরকে আপনারা এখানে ইনভাইট করবেন আসবে কেন, একটা ভালো চ্যানেল দেখি কিন্তু যে আচ্ছা ঠিক আছে ওখানে মানে অ্যাটলিস্ট মানসম্মত বা ভালো কথা বলা যাবে, বা আমার বিশ্বাস আছে যে এখানে আসলে এমন উল্টাপাল্টা কোনো প্রশ্ন হবে না বা এমন কোনো পচাশও হবে না যেখানে আমার নিজের মানটা কমে যাবে। তো এটাই আর কি, ভরসার জায়গা বলা যায়, ভরসা এবং বিশ্বাসের জায়গাটা আসলে ছিল। আমরাও চাই এই বিশ্বাস অটুট থাকুক এবং অসংখ্যবার এই সিটে আমরা দেখতে চাই, অসংখ্য সুন্দর সুন্দর কাজ আসলে দেখব। অনেক দীর্ঘ হোক কেরিয়ার, অনেক সুন্দর হোক পথ চলা, এবং আজকের এই জন্মদিনের আয়োজনে শুভেচ্ছা জানাতে চাই আরটিভিকে তোমার মাধ্যমে। আরটিভিকে অনেক অনেক শুভেচ্ছা, আর আরটিভির জন্য অনেক দোয়া এবং শুভকামনা। শুধু আমাদের জেনারেশন না, আমাদের পরে আরও যত জেনারেশন আসবে তত জেনারেশন ধরেই যেন আরটিভি বেঁচে থাকুক, আরটিভি ভালো কাজ উপহার দিয়ে যাক, এটাই আরটিভির জন্য আমার শুভেচ্ছা। ধন্যবাদ আজকে আসবার জন্য, অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে, এবং এই আড্ডা আমাদের চলমান থাকুক। আমরা আবারও দেখা হবে এই সিটে কিংবা অন্য কোনো সিটে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। অল টাইম ব্রেড প্রেজেন্টস স্টারস অফ 20 এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আরটিভির পর্দা থেকে একেবারে বিদায় নেওয়া যাবে না, কারণ জন্মদিন বলে কথা। সারাদিন ব্যাপী চলেছে আয়োজন, এবং এখনো বাকি রয়েছে যে আয়োজনগুলো আপনারা দেখতে থাকবেন আরটিভির পর্দায়। শুধুমাত্র আজকের দিনে কিন্তু নয়, আরটিভির সাথে থাকবেন সারা বছর জুড়ে। শুভ জন্মদিন আরটিভি।